5 দশক জুড়ে দেশ পত্রিকার সম্পাদকের পদে আসীন এই রাশভারী মানুষটির সুবাদে বাংলা সাহিত্য জগৎ অজস্র নতুন প্রতিভা উপহার পেয়েছে, অথচ নিজে লিখেছেন খুবই কম। সাগরময় ঘোষ অন্তরে কতটা রসিক ছিলেন তার একটা ছোট্ট নমুনা এই লেখাটির অংশবিশেষ। সুতরাং রোদ উঠলেও যাকে মদ খেতে হবে এবং না উঠলেও। এর হেন ভোম্বলদা একদিন সন্ধ্যায় ওয়েস্টিন স্ট্রিটের ভাটিখানা থেকে চুর চুর মাসাল হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে দাঁড়িয়েছেন হাওড়াগামী 35 নম্বর বাস ধরবার জন্য। পকেটে বাড়তি পয়সা নেই যে ট্যাক্সি ধরবেন, আর থাকলেও ট্যাক্সি পাচ্ছেন কোথায়? ও সময় ভগবানকে খোঁজ করলে হয়তো মিলবে ট্যাক্সি। অগত্যা সরকারি বাসই একমাত্র সম্বল। বাদুর জেলা অবস্থায় মানুষ ভর্তি একটা বাস আসে, ভোম্বলদার ওঠা হয় না। দু একটা বাসে চেষ্টা করলে যে পাদানিতে দাঁড়ানো যায় না এমন নয়, কিন্তু কোন দরজা দিয়ে ঢুকবার চেষ্টা করবেন, সামনের দরজা না পিছনের দরজা, সেই পায়তারা কষতে কষতেই বাস ছেড়ে দেয়। ভোম্বলদার মেজাজ তিরিক্ষি। স্টপেজে প্রায় 45 মিনিট ভোম্বলদার কসফস চলছে, ওদিকে নেশার 12টা বাজার উপক্রম। আবার একটা বাস ঝড়ের বেগে ছুটে এসেই স্টপেজে দাঁড়ালো। ভোম্বলদা এবারে মরিয়া হয়ে উঠলেন, যে করেই হোক বাসে চড়তেই হবে। কনুইয়ের গোত্তা মেরে লোকের পা মারিয়ে এবং প্রচুর গলাবাজি করার পরে ভোম্বলদা বাসে উঠলেন। বাস শুদ্ধ লোক একটা বেহেড মাতালকে ওই অবস্থায় বাসে উঠতে দেখে ঘৃণায় ভরু কুচকে উঠল, কিন্তু ভোম্বলদার ভ্রুক্ষেপ নেই। গুঁতো গুঁতি করে এক ভদ্রলোকের পাশে বসে পড়ছেন। যার পাশে বসলেন তিনি মাতালের ছোঁয়া বাঁচাবার জন্য যথাসম্ভব কুঁকড়ে গেলেন, চোখে মুখে বিরক্তির ছাপ। বাসটা মোড় ঘুরে মিশন রোতে পড়তেই ভোম্বলদা পাশের সেই কাঠ ও বসে থাকা ভদ্রলোককে উদ্দেশ্য করে কি যেন একটা বিড়বিড় করে বললেন। কথা জড়িয়ে গেছে চোখের দৃষ্টি ঘোলাটে। কি বলতে চাইছেন তা বোঝা না গেলেও ভক করে গেশি মদের উগ্র গন্ধ বেরিয়ে আসতেই ভদ্রলোক তাড়াতাড়ি রুমাল বার করে নাক চাপা দিলেন। ভোম্বলদার তখন একটা জরুরি প্রশ্ন মাথায় ঢুকেছে, তার উত্তর না পাওয়া পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না। এবার গলার স্বর আর একটু পরিষ্কার করে জিভের জড়তা অনেকটা কাটিয়ে পাশের সেই ভদ্রলোককে আবার প্রশ্ন করলেন। পাশে উপবিষ্ট মহাশয় রুমালটা আরো জোরে নাকে চেপে ধরলেন, সাধ্য মতো আরো কুকড়ে গেলেন, কিন্তু ভোম্বলদার প্রশ্নের কোনো জবাব দিলেন না। ভোম্বলদা ছাড়বার পাত্র নন, জরুরি প্রশ্ন, তাই উত্তর জানার জন্য তখন রোখ চেপে গিয়েছে। গলার স্বর আর এক ধাপ চড়িয়ে এবং মুখটা যথাসম্ভব ভদ্রলোকের কানের কাছে এনে বললেন, বলি ও মশাই, এবার আর ভদ্রলোক
চুপ করে থাকতে পারলেন না। ধৈর্যেরও তো এত সীমা আছে। খ্যাক খ্যাক করে উঠলেন। শুনছি বই কি বলবার আছে বলুন না। যত সব। ভোম্বলদার মুখের অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই, বরং গলার স্বরকে যৎপর নাস্তি মোলায়েম করে জড়িত কণ্ঠে বললেন, ও তাহলে শুনছেন? বললাম তো শুনছি। একটা চাপা গর্জন। একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অমায়ী কণ্ঠস্বর। কেন ভেজর ভেজর করছেন? যা বলবার বলুন না। মেজাজটা খান খান হয়ে ধেনে পড়ল ভদ্রলোকের। ঢুলু ঢুলু চোখে ভোম্বলদা আবার প্রশ্ন করলেন, আ- আচ্ছা, আমি কি উঠেছি? এমন উদ্ভট প্রশ্ন শুনে ভদ্রলোক ভোম্বলদার দিকে অগ্নিবর্ষী দৃষ্টিতে একবার তাকিয়েই চুপ মেরে গেলেন। ভদ্রলোককে নিরুত্তর দেখে ভোম্বলদা আবার প্রশ্ন করলেন, ও মশাই, আমি কি উঠেছি? জি শব্দটার ওপর জোর দিয়ে এবং যতটা সম্ভব টেনে লম্বা করে বলে ভোম্বলদা ভদ্রলোকের মুখের দিকে তাকালেন। বাসে উঠতে পেরেছেন ভোম্বলদার কাছে সেটা অবিশ্বাস্য ব্যাপার। ভদ্রলোক দেখলেন একটা কিছু উত্তর না দিলে লোকটা হুজ্জত বাঁধাবে। পাগল আর মাতালকে বিশ্বাস নেই। কড়া মেজাজেই বললেন, হ্যাঁ হ্যাঁ, আপনি উঠেছেন। এবার চুপ করে বসে থাকুন, বেশি কথা বাড়াবেন না। নির্বিকার চিত্ত ভোম্বলদা কারুর মেজাজের ধার ধারেন না। বাঁ হাতের বুড়ো আঙুলটা নিজের বুকের ওপরে ঠুকতে ঠুকতে বললেন, আমাকে আমাকে কি আপনি চেনেন? না চিনি না, এবং চিনবার দরকারও নেই। রাগে গড় গড় করতে করতে বললেন ভদ্রলোক। এবারে মদ্যপানরত জীবনানন্দের ভূমিকায় শিশির ভাদুরের বাচন ভঙ্গিতে ভোম্বলদা বললেন, তাহলে কি করে জানলেন যে আমি উঠেছি? ভদ্রলোকের রুমাল তৎক্ষণাৎ নাকের উপর থেকে কোলে খসে পড়ল। বাস শুদ্ধ লোক অবাক হয়ে ভোম্বলদার দিকে তাকিয়ে।